পাড়ায় একটা খবর ভেসে বেড়াচ্ছে, স্মৃতি আপার বরের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে। এক কাপড়ে ৬ বছরের কন্যার হাত ধরে বাপের বাড়িতে চলে এসেছে। কান কথায় বিশ্বাস করতে নেই। মফস্বলের ইট পাথরের ইমারতে শহরের হাওয়া লেগেছে ঠিকই, কিন্তু পরনিন্দা আর পরচর্চা না করলে ভেতর বাড়ির লোকজনের পেটের ভাত হজম হয় না। রং চঙিয়ে না বললে এক একটা গল্প দৈর্ঘ্য প্রস্থে বিরাট আকার হবে কি করে। অতএব শোনা কথা বিশ্বাস করলাম না। স্মৃতি আপার মুখের গড়ন নিখুঁত, ফর্সা গালে লাল তিল, হাসলে দারুণ দেখায়। ঢেউ খেলানো কোমর ছুঁই ছুঁই খোলা চুলে কলেজে যেত, সাথে এলাকার ছেলেদের মন হরণও করে নিয়ে যেত। রোজ ২-৪টা প্রেমের প্রস্তাব, রং নাম্বারে বিরক্ত করা ছিল অহরহ ঘটনা। স্মৃতি আপা বড় ২ ভাইয়ের কড়া শাসনে মানুষ, ভালো মেয়ে হিসেবেই পাড়ায় বেশ সুনাম ছিল। মুরব্বীরা নাজমা কাকিকে বলতেন, দেখিস তোর মেয়ের কত বড় ঘরে বিয়ে হয়, ও রাজরানী হবে। আশ্চর্য, লক্ষ্মীমন্ত আর সুন্দরী মেয়ে দেখলে লোকে কেন পয়সাওয়ালা বর আর ধনী শ্বশুরবাড়ির আশীর্বাদ করে। একটা মেয়ের ভালো থাকা কি স্রেফ ভালো বিয়ে হবার উপরে নির্ভর করে? সে যাই হোক, বাকি সব সুন্দরী মেয়েদের মতো স্মৃতি আপার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। পাত্রের ঢাকায় নিজস্ব বাড়ি আছে, বিশাল পারিবারিক ব্যবসা, বনেদি পরিবার। মধ্যবিত্তের কন্যা স্রেফ রূপের জোরে অভিজাত মহলে ঠাঁই পেয়ে গেল। বাহারি কাতান আর ভারী গহনায় শরীর মুড়িয়ে স্মৃতি আপা যখন বাপের বাড়ি বেড়াতে আসতেন, একেবারে ইন্দ্রাণীর মতো দেখাতো। মেয়েটাও হয়েছে তুলতুলে পুতুল, দেখলেই মনে হয় গাল ছুঁয়ে আদর করে দেই। এত বছর সব কিছু ঠিকঠাকই চলছিল, হয়তো বরের সাথে কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, তাই রাগ করে বাবার বাড়ি চলে এসেছে। আর বৌঝিরা তিলকে তাল ভেবে গল্প ছড়াচ্ছে। দুবেলা টুথব্রাশ আর ইংলিশ কোমোড ব্যবহার করে আমরা যতই সভ্য হবার ভান করি, ভেতরটা অন্তঃসারশূন্য। পরের দুঃখ দেখে উহু আহা করি, আবার মনে মনে কথা বলার মতন নতুন একটা বিষয়বস্তু পেয়ে তৃপ্ত হই। সে যাই হোক, স্মৃতি আপা আমার চেয়ে বয়সে মোটেই ৩ বছরের বড়। একসাথে হাসতে খেলতে বড় হয়েছি। আমার তেমন ভুবন ভোলানো রূপ নেই, তাই স্মৃতি আপা সংসার করছে আর আমি কিন্ডারগার্টেনে ইংরেজি পড়াই। মা বিয়ের জন্য তাড়া দেন, আবার আমি চলে গেলে একদম একা হয়ে যাবেন এটা ভেবেও কষ্ট পান। স্কুল টিউশন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। সপ্তাহান্তে মায়ের পছন্দ মাফিক পাত্রের দেখা করে আলাপ করে আসি। বরাত মন্দ, তাই ব্যাটে বলে হচ্ছে না। পাড়ার লোকজনও যদি এর মাঝে গুজব ছড়িয়ে দিয়েছে আইবুড়ো থেকে যাব, আমার আর বিয়ে হবে না। তবু একা আমি বেশ আছি, অন্তত দিন শেষে মায়ের হাতের মাছের ঝোল মেখে ভাত খেয়ে শান্তিতে ঘুমোতে পারি। এক গাদা কচিকাঁচা আমায় দেখলে আনন্দে ম্যাম বলে চিৎকার করে ওঠে। এই বা মন্দ কি, আমার সকাল শুরু হয় খানিক আগে ভাগে। ঘরের টুকিটাকি কাজ সেরে একেবারে গোসল করে ছাদে চুল শুকাতে আসি। পরিচ্ছন্ন আকাশ, শীতল হাওয়া বয়। শীতের আমেজে শিশির ভেজা ছাদে হাঁটতে ভালোই লাগে। এত দ্রুত সূর্য রোদ ছড়ায় না, তবু শীতল হাওয়া মন প্রাণ জোড়ায়। মা এসে নাস্তা খেতে ডাকেন। 7:45-8টার মাঝে স্কুলে উপস্থিত থাকতে হয়, 8টায় ক্লাস শুরু। রুটিনের বাইরে এক পা ফেলার জোর নেই। খাবার টেবিলে মা বলে, কি হয়েছে? জাহিদ তো স্মৃতি করে পাগল ছিল। আমরা প্রস্তাব পাঠালে না ওরা বাড়ি এসে মেয়ে দিয়ে যেত। আমরাই প্রথম থেকে স্মৃতিকে পছন্দ হতো না, কেমন না কুচু টাইপের মেয়ে। এমন ধাঁচের মেয়েরা শ্বশুরবাড়ির সাথে মিলেমিশে সংসার করতে পারে না। দিল তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে। এবার মা বেটি মিলে রূপ ধুয়ে পানি খাক। অবাক হয়ে মাকে দেখছিলাম। এলাকার বাকি সব ছেলেদের মতো আমার বড় ভাই জাহিদও স্মৃতি আপার জন্য দিওয়ানা ছিল। কতদিন ভাইয়া আমার হাতে গল্পের বই দিয়ে বলেছিলেন, যা স্মৃতিকে দিয়ে আয়। কেউ বলেনি, কিন্তু আমি জানতাম বইগুলোর ভেতরে ছোট্ট চিরকুট থাকতো। স্মৃতি তোমাকে ভালোবাসি, লাল সালোয়ার কামিজে আজকে মিষ্টি দেখাচ্ছিল, এইসব হাবিজাবি। যদিও স্মৃতি আপা কখনোই চিরকুটের উত্তর দিত না। আমার মাও স্মৃতি আপাকে নিয়ে আদিক্ষেতা দেখাতেন। তিলের নাড়ু, জলপাইয়ের আচার, বাটি ভর্তি নাজমা কাকির বাড়িতে যেত। পরীর মতো দেখতে মেয়েকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলবার সুপ্ত বাসনা লালন করতেন। ভাইয়া তখন প্রাইভেট ফার্মে সাধারণ চাকুরিজীবী। স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ড যায় নাই। ধনীর দুলাল এসে স্মৃতি আপাকে নিয়ে চলে গেল। বিয়ের বাজারে আমাদের মতো নিম্ন আয়ের ফ্যামিলি ধোপে টিকল না। আরেক চামচ ভাজি প্লেটে নিয়ে মাকে বললাম, ওর বিয়ে ভেঙে যাচ্ছে, তুমি ঠিক জানো? নয়তো কি, ওর মায়ের সে আমার কাছে সেই কান্নাকাটি, টাকা পয়সার অভাব নাই। একটা সন্তান হয়েছে, ওর ভবিষ্যৎ আছে। এমন হাতে গড়া সংসার রেখে কেউ চলে আসে বল? পাড়ায় মুখ দেখাতে পারছে না ওর মা।
দোলা ভাই অন্য কারোর সাথে অ্যাফায়ার আছে বোধহয়। আরে দূর, সোনার টুকরো জামাই আগস্টে ডায়মন্ডের নেকলেস উপহার দিয়েছে। যার টাকা আছে তাকে টাকা দিয়ে বিচার করতে নাই। স্মৃতি আপা কী বলে? বলছে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আর একটা রুটি শেষ কর। চা খাবি না? স্কুলে গিয়ে খাবো। চুলে রিবন জড়িয়ে বেরিয়ে আস্তে আস্তে ভাবলাম একদিন স্মৃতি আপার সাথে দেখা করব। তার মতো স্ট্রং মেয়ে এত সহজে হাল ছেড়ে দেবে বিশ্বাস করা দায়। কিন্তু আমার আর সময় হয় না। শুক্রবার অবসর ছিলাম। মায়ের দুঃসম্পর্কের ফুফাতো বোন এসে হাজির। তার ফার্মাসিস্ট ছেলের জন্য পাত্রী খুঁজছেন। না জানিয়ে অসময়ে চলে আসার কারণ হচ্ছে সাজগোজ ছাড়া কন্যার রূপ বিচার করা। তাদের পছন্দ হলো কি না জানি না। যাবার সময় হাতে 1000 টাকার নোট গুঁজে দিয়ে গেলেন। মায়ের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ইশারায় শান্ত থাকতে বললেন। ভদ্রমহিলাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে মা সোফায় আয়েশ করে বসলেন। মুখে এগাল ওগাল হাসি। ছেলের নাম নাফিস মাহমুদ। ফেসবুকে সার্চ দিয়ে প্রোফাইল চেক কর। চেহারা সুরত কেমন দেখি। 1000 টাকার নোট হাতের মুঠোয়, জ্বলন্ত কয়লার মতো তাপ ছড়াচ্ছে। মা, তোমার মেয়ে মাস্টার্স করেছে, একটা জব করছে। সুন্দরী না হোক তবু তো তার একটা আত্মসম্মান বোধ আছে, এটা তো মানো। যে কেউ আসলো আর তার সামনেই ঢ্যাং ঢেঙিয়ে মুখ দেখাতে বের হয়ে যাব, এ কেমন কথা? আহা, জাহানারা আপা দেখা করতে এসেছেন। কতদিন আমাদের সাক্ষাৎ হয় না। বোনকে দেখতে এসেছেন, বেশ ভালো কথা। কিন্তু এসব কি? টাকাটা ছুঁড়ে ফেলতেই মা কুড়িয়ে নিলেন। দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না। সবাই বলে মেয়ের রুজি বসে বসে খাচ্ছি, তাই মেয়ের বিয়ে দিচ্ছি না। আমরা সমাজে বাস করতে হয়, 5 জনের সাথে মেলামেশা করতে হয়। তোদের মতো ফোনের স্ক্রিনে মুখ গুজে দিন পার করতে পারি না। জাহানারা আপার 2 ছেলে, ছোটটা চুয়েটে পড়ে আর বড়টার কথা তো শুনলেই, স্কয়ার কোম্পানিতে জব করে। ওদের রূপবতী চাই না, শিক্ষিত রুচিশীল মেয়ে হলেই চলবে। আর তোর চাকরি করতেও ছেলের আপত্তি নেই। মা হয়ে আমি তোকে জলে ফেলতে পারি না। ভেবে চিন্তেই বলছি ছেলের ব্যাপারে খোঁজ খবর নিতে। মা, তোমার পছন্দের পাত্রপক্ষের সামনে সেজেগুজে বসতে কোনোদিনও আপত্তি করেছি? কিন্তু যাবার সময় হাতে টাকা ধরিয়ে দিয়ে যাবে কেন? নিজেকে শোকেজে সাজানো পণ্য মনে হয় তখন। রূপের পসরা সাজিয়ে বসেছি যেন লোকজন তা যাচাই করে টাকা ছুঁড়ে মারবে। মা হেসে ফেললেন। কি জানি বাপু, তোদের মতো অতটা গভীরভাবে কোনোদিন চিন্তা করি নাই। ছেলেপক্ষ দেখে আশীর্বাদ করে সালামি দিয়ে যায়, এই তো সমাজের রীতি। আমরা বরং টাকা পেলে খুশিই হতাম। বান্ধবীরা একসাথে হলে গল্প করতাম কে কত টাকা পেয়েছে। যা, দরজা খোল, দেখ কে আবার এসেছে। স্মৃতি আপা চৌকাটে দাঁড়িয়ে ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, মৌ কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আসো, ভেতরে আসো। বসার ঘরে টি টেবিলে খাবার দাবার ছড়ানো। আমার সাজসজ্জা দেখে স্মৃতি আপা কিছুটা আঁচ করতে পারলো। আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি। তোমরা কথা বলো, আমি পরে আসবো। আরে না না, আসো তো তুমি। স্মৃতি আপাকে জড়িয়ে ধরে আমার ঘরে নিয়ে গেলাম। কত দিন পর দেখা হলো, গায়ে সেই মিষ্টি গন্ধ। কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না। বিছানায় দুজনে মুখোমুখি বসলাম। বিয়ের সময় ছিপছিপে গরনে ছিল, এখন কিছুটা ওজন বেড়েছে, কিন্তু স্বাস্থ্যবতী বলা যাবে না। মুখ চোখে সুটল ভাব। স্মৃতি আপাকে আরও সুন্দরী দেখাচ্ছে। প্রশ্ন করলাম, মেয়েকে নিয়ে আসলে না কেন? ও নানুর কাছে ঘুমায়। নাম রেখেছ কি? ছন্দ। একদিন নিয়ে আসবো দেখা করতে। আমার মাস্টার্সের রেজাল্ট কী ছিল, কতদিন ধরে চাকুরি করছি, ভবিষ্যতের প্ল্যান কি, টুকিটাকি আরও কত কথা। ভাইয়ার কথাও জিজ্ঞেস করলো। গ্যালারি ঘেটে ভাই ভাবির ছবি দেখালাম। স্মৃতি আপার দৃষ্টিতে মুগ্ধতা। মাশাআল্লাহ, দারুণ মানিয়েছে। এত কথা কিন্তু বুঝতে পারছিলাম স্মৃতি আপা কিছু একটা বলতে চায়, ইতস্তত বোধ করছে। নিজ থেকেই বললাম, আপা তোমার কথা বলো। মৌ, আমার একটা জব দরকার, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। অনার্সের পাঠ শেষ হবার পর আর বই নিয়ে বসার সুযোগ হয়নি। চাকরির পরীক্ষায় বসার মতো প্রস্তুতি নাই, আবার সুপারিশ করার মতো মামা চাচাও নাই। খালাম্মার কাছে শুনেছই তো সব কিছু। এই পরিস্থিতিতে একটা জব না হলেই নয়। স্মৃতি আপার কণ্ঠ বিনীত অনুরোধ। খুব করে বোঝাতে চাইছেন চাকরিটা তার কতটা দরকার। আমি বোধহয় তোমাকে সাহায্য করতে পারবো। জানুয়ারি মাস থেকে আমাদের স্কুলে নতুন শিক্ষিকা নেবে। আমি প্রিন্সিপাল ম্যামকে আলাদা করে তোমার কথা বলবো। হাতে 15 দিনের মতো সময় আছে। এই ফাঁকে চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজি গণিত বই অনুশীলন করে নাও। লিখিত পরীক্ষা নেয় না ওরা, ভাইভাতে বেসিক বিষয়গুলো থেকে সাধারণ প্রশ্ন করে।
আশা করি হয়ে যাবে। তুমি আমাকে বাঁচালে, আজ থেকেই বই সংগ্রহ করে পড়া শুরু করে দেব। আর একটা কথা, কিন্ডারগার্টেন স্কুল, স্যালারি কিন্তু হ্যান্ডসাম নয়। ছোট থেকে শুরু করাই ভালো, কাজের প্রতি নিষ্ঠা থাকে। আর আমার যা যোগ্যতা, এই যদি পাই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। মা চা আর নাস্তা নিয়ে ঘরে ঢুকতেই আমাদের দুজনের আলাপচারিতায় ভাটা পড়ল। স্মৃতি আপা অর্ধেক কাপ চা শেষ করে আর দাঁড়ালো না। মা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো মায়ের নানা রকম প্রশ্নের ভয়েই তাড়াহুড়ায় ছুট দিল। দরজা ভেজিয়ে দিয়ে মা পাশে এসে বসলেন। স্মৃতি কেন এসেছিল? আমার কাছে সমরেশ মজুমদারের বই আছে কিনা তা জানতে। সত্যটা প্রকাশ করলে মা পাড়ার লোকজনের কাছে গল্প করার মতো আর একটা টপিক পেয়ে যেত। বাবা, সংসার ভেঙে যাচ্ছে, আবার তিনি বই পড়ে বেড়াচ্ছেন। এরা পারেও। তোমার ছেলে যদি আইরিশ মেয়ের সাথে 2 বছর লিভ ইন করার পর, সেই মেয়ে কনসিভ করার পর বিয়ের পিঁড়িতে বসতে পারে, তাহলে স্মৃতি আপাও ডিভোর্স নিয়ে হাসি খুশি থাকতে পারে। একটা চর খাবি, বেয়াদব মেয়ে। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তুমি সারাক্ষণ অন্যের ব্যাপারে ভুলভাল গসিপ করে যাবে, আর আমি বললে সেটা দোষ। স্মৃতি আপা তোমার কী ক্ষতি করেছে মা? ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের না ভাবলেও চলবে। আজ ভাইয়ার ঘটনা জানাজানি হলে লোকে এর চেয়েও রসিয়ে রসিয়ে গল্প করতো। তখন তোমার শুনতে ভালো লাগতো? নাকি তোমার সন্তান ছেলে বলে 7 খুন মাপ? মা পারলে চোখ দিয়ে আমাকে ভস্ম করে ফেলে। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর, এই জন্যই তোর বিয়ে হয় না। স্যান্ডেলের আওয়াজ তুলে মা চলে গেলেন। আশ্চর্য, স্বার্থে আঘাত লাগলে কাছের মানুষও কথার তরবারি দিয়ে হৃদয় খণ্ড বিখণ্ড করতে 2 বারও ভাবে না।